সরকারি চাকরিতে কোটা এমন একটা বিষয় বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা এমন একটা বিষয় বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা শিক্ষার্থী যারা কওমি মাদ্রাসায় পড়েন তাদের জীবিকার সংস্থান বা অন্য কিছুতে এটার সরাসরি কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু খেয়াল করে দেখবেন, এবার যখন আন্দোলন তুঙ্গে, মানুষকে যখন নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, একেবারে কোটার সাথে সম্পর্কহীন আমাদের কওমি অঙ্গনের শিক্ষার্থীরা, আলেমরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে এলেন এবং তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করলেন না। কোনো পদবি নেই, কোনো পদের কোনো কারোর ভিতরে কোনো ধরনের আগ্রহ নেই। তো সুতরাং আমরা এই বন্ধনটা চাই যে আপনাদের খেদমত করার জন্য, আপনাদের পরামর্শ, আপনাদের চিন্তা চেতনাকে আমরা বাস্তবায়ন করবো। এখন এই জন্য এই কমিটিতে যারা আছেন সবাই নির্বাহী সদস্য। যে আলেম ওলামাদের যে এই আন্দোলনে অবদান ছিল, তারাও যে স্টেক হোল্ডার, সেই জায়গা থেকে, সেই অংশীজনের জায়গা থেকে আমাদের একটি প্ল্যাটফর্ম হওয়া উচিত, যেখান থেকে আমরা আমাদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবো। একমাত্র ছেলে শাফকাত সামি ঘটনার দিন বাসায় ছিল, তার পড়ার টেবিলে, মাদ্রাসা থেকে এসে পড়ার টেবিলে ছিল। আমার ফ্যামিলি মেম্বার সবাই বাসায় ছিল, তাদেরকে বাসায় রেখে আমি বাইরে গিয়েছিলাম। তখনকার পরিস্থিতি আমরা সবাই জানি। সেই ধারাবাহিকতায় 24 আলেমদের রক্তের কাফারার অনন্য নজির হলো আজকের এই ডকুমেন্ট। যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের কমিটিতে আমি অনেককেই চিনি যারা খুবই বাংলাদেশের সাহিত্য অঙ্গন থেকে শুরু করে পড়াশোনা, একাডেমিয়া সব ক্ষেত্রেই খুবই পরিচিত মুখ এবং যাদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক এক অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে 24 এই গণ অভ্যুত্থানে তারা আজ করতে পেরেছিলেন বাংলাদেশের মানুষের দীর্ঘ যে লড়াই সংগ্রাম রয়েছে, এই লড়াই সংগ্রামে নিজেকে একজন অগ্র সেনানী, বীর হিসাবে নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করতে পেরেছেন। আল্লাহ পাক কোরআনে যে আয়াতটি বলেছেন যে তোমরা শহীদ যারা হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আমার কথা ভূমিকা না বাড়িয়ে সংক্ষিপ্তভাবে আমাদের শহীদ যারা এই 24 আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আমি সংক্ষিপ্তভাবেই তাদের নাম এবং পেশা এবং মৃত্যু তারিখটা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। আমাদের প্রথম শহীদ নারী শহীদা রীতা আক্তার, মাদ্রাসা শিক্ষার্থী, মৃত্যু তারিখ 5 আগস্ট 2024। 2 নম্বর শিশু শহীদ শাফাকাত সামির, বয়স মাত্র 9 বছর, মৃত্যু তারিখ 19 জুলাই 2024। 3 নম্বর শিশু শহীদ জুবাইদ হুসাইন ইমন, মাদ্রাসা শিক্ষার্থী, বয়স 12, মৃত্যু তারিখ 19 জুলাই 2024। 4 শিশু শহীদ রাব্বি মাতব্বর, মাদ্রাসা শিক্ষার্থী, বয়স 13, মৃত্যু তারিখ 19 জুলাই 2024। 5 শিশু শহীদ হাফেজ ইব্রাহিম খলিল, মাদ্রাসা শিক্ষার্থী, বয়স 14, মৃত্যু তারিখ 19/7/2024। 6 শিশু শহীদ সাদ মাহমুদ খান, বয়স 14, মৃত্যু তারিখ 20 জুলাই 2024। 7 কিশোর শহীদ আশিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষার্থী, বয়স 15, মৃত্যু। পাই এই রক্তের ইতিহাস কিন্তু একবার না, 24-এ গেছে, 71-এ গেছে, এর আগে 47-এ গেছে। কিন্তু ব্যাপারটা হলো যে এরকম রক্ত দেওয়ার পরিস্থিতি বারবার তৈরি হয় কেন? তৈরি হয় হলো আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের রাজনৈতিক পরিস্থিতি বলেন, সংবিধান বলেন, এই জায়গাগুলোতে পশ্চিম থেকে ভাড়া করা, বিদেশ থেকে মানে হালত করে আনা একটা ব্যবস্থা দিয়ে রাষ্ট্রটা তৈরি হয়। ফলে কিছুদিন পর পর স্বৈরাচার তৈরি হয়। দেখেন এভাবে যে শেখ হাসিনা তৈরি হইলো, তৈরি হওয়ার কিন্তু একদিনে তৈরি হয় নাই। বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থাটাই এমন যেখানে কেউ চাইলেই সে একটা করে শেখ হাসিনা, একটা করে বদমাইশ, একটা করে স্বৈরাচার হতে পারে। এই যে পুলিশগুলো যে গুলি করছে, সামান্যতম মমত্ববোধ থাকলে, মানুষত্ববোধ থাকলে এইগুলো করা সম্ভব না।
আমাদের শিক্ষা ব্যবস্থা তারা পড়াশোনা করেছে, কিন্তু তার অনেক কিছু হয়েছে, তার মধ্যে কোনো মনুষ্যত্ব জন্ম নেয়নি। এই সব জায়গা থেকে দেশকে উঠিয়ে নিয়ে আসার জন্য আমরা যারা রক্ত দিয়েছেন ভাইরা, যারা আন্দোলন করেছি, আমাদের একটা সফলতা অর্জন হয়েছে। এখন হলো সামনের বাংলাদেশ নির্মাণের জায়গা। সেই জায়গাটাতে প্রধানতম যে জায়গাটা সংবিধান সংশোধনের জায়গায় একটা প্রস্তাবনা আসছে। আমরা তরুণ আলেমরা, ইসলামপন্থীরা বলতে চাই, সংবিধানে যদি সার্বভৌমত্ব আল্লাহর কাছে থাকে, সাংবিধানিক যে সংস্কারগুলো যদি হয়, তাহলে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে, সেই শিক্ষা কমিশনে এমনভাবে কমিশনটা গঠিত হতে হবে, শিক্ষা ব্যবস্থা এমন কিছু আসতে হবে যাতে করে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে, কোনো অবস্থা মানুষের জন্য জুলুম অত্যাচার না হয়ে ওঠে। রাষ্ট্রীয় অর্গানগুলো নষ্ট করে ফেলা হয়েছিল, বিচার বিভাগটাকে এমন করে ফেলা হয়েছে যে স্বৈরাচারকে রোখা যাচ্ছে না। 2021-এ এই আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ওলামায়ে কেরাম রাজপথে ভূমিকা রেখেছে, ত্যাগ ও কোরবানি পেশ করেছে। সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের প্রতিটি জেলায় জেলায় ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষার্থী প্রতিরোধ সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থী আহত ও নিহত হয়েছে। প্রিয় উপস্থিতি, এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এই যে আন্দোলনে সর্বস্তরের মানুষ সমবেত হয়েছিল। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষক, ছাত্র থেকে নিয়ে মসজিদের ইমাম, সাধারণ খেটে খাওয়া সাধারণ দিনমজুর থেকে নিয়ে সর্বস্তরের মানুষ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে এত এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, নানাবিধ অ্যাক্টিভিজম করতে পারছি, তাদেরকে ছাড়া আমাদের সিরাত মাহফিল অপূর্ণ থেকে যেত আমাদের মনে হয়েছে। সেখানেও শহীদ নাবিল, মিরাজ, ফরহাদদের বাবা ভাইদের কথা শুনে আমরা আপ্লুত হয়েছি। আমাদের পুরো অডিয়েন্স কান্নায়, এখনও আমি যেটা দেখলাম এখানেও একই পরিবেশ। আসলে এসব গল্প শোনার জন্য আরও ঘন্টার পর ঘন্টা সময় দরকার, এবং এগুলো আমাদের শোনা দরকার এজন্য যে এগুলোকে সংরক্ষণ করা দরকার। এটা শুধু ঘটনা নয়, এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের সম্পদ, যেগুলোকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হবে। এবং আজকে তরুণ আলেম প্রজন্মের যে আয়োজন, সেই আয়োজনটা সেখানেরই একটা পদক্ষেপ। আমরা 2013 সালের 6 এপ্রিল লং মার্চও ছিলাম, 13 সালের 5 মে গণহত্যার সময় আমরা যুক্ত হয়েছিলাম, 2024-এর গণ অভ্যুত্থান চোখের সামনেই দেখেছি। 2013 সালের যে গণহত্যা, তার পরবর্তীতে পরিস্থিতি অনুকূল না থাকায় শাপলা চত্বরের ম্যাসাকারকে সংরক্ষিত করা যায় নাই। তরুণ আলেম প্রজন্ম আজকে অনুকূল পরিবেশ পাওয়ার কারণে জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করে এই আন্দোলন যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যারা মাদ্রাসা লাইনের ছাত্র বা এই লাইনের ওলামায়ে কেরাম ছিলেন, তাদের স্মৃতিকে ধারণ করে আজকে যে তথ্য উপস্থাপন করলেন, এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। সেই প্রেক্ষাপটে আমি ওনাদের কাছে আহ্বান রাখব যে এই জুলাই বিপ্লব আগস্টের যারা শহীদ হয়েছে, আহত হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে যেন তাদের প্রত্যেককে সনদ দেওয়া হয়, নতুবা কয়েক বছর পরে এই শাহাদত, এই আহত হওয়াদের তালিকা অনেক লম্বা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে সম্ভবত 1420 জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে, 22,000 মানুষ আহত হয়েছে, 800-র উপরে চোখ হারিয়েছে মানুষ, এবং প্রায় 80 জন যারা চিরস্থায়ী বন্ধ হয়ে গেছে। এই যে তালিকাটা যারা সরকারিভাবে করা হচ্ছে, আমি অনুরোধ করব তরুণ আলেম প্রজন্মের কাছে এবং তাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে, যারা আহত হয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে যেন রাষ্ট্রীয়ভাবে এখনই সনদ দেওয়া হয়, তাদের তালিকা সংরক্ষণ করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে, তাদের ত্যাগকে, তাদের অবদানকে মূল্যায়ন। যে 1423 সংখ্যাটি বললেন, এটি আজকে 1425-এ পৌঁছাইছে। নিউরোসায়েন্সের রাতুল নামের একটি ছেলে আজকে শহীদ হয়েছেন। গতকালকে শহীদ নয়ন এর জানাজা হয়েছে, এই 5টার সময় শহীদ রাতুলের জানাজা। 1425-এ পৌঁছেছে আমাদের সংখ্যাটা। কথাই হচ্ছে এবং যেন একটা কথা স্রোতের মধ্যে আমরা আছি, এটা ভালো। আর আমরা আমাদের আলোচনার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রস্তাবসমূহ
চিন্তাসমূহ বিবেচনাসমূহকে বিচার বিশ্লেষণ করব, এটা দরকার। আজকের এই অনুষ্ঠান আমাদেরকে যে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে সেটা হলো 2 মাস হয়ে যাওয়ার পরে সরকার শহীদ পরিবারগুলোর জন্য এবং যারা আহত হসপিটালে কাতরাচ্ছেন তাদের জন্য কতটুকু দায়িত্ব পালন করলো, এই বিষয়টা প্রশ্ন করা দরকার। আমরা দেখছি সরকার কাজ করছে আবার কাজ করছেও না। যে ধীরগতি, এই ধীরগতি হতাশাজনক। তুরস্কে একটা ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়েছিল, 2 মাসের মাথায় এই ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত 70,000 জনকে সাসপেন্ড করা হয়েছে প্রশাসন থেকে। এই সরকার 70 জনকে করেছে এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। সরকারি যে সমস্ত নিয়োগ হচ্ছে, যে সমস্ত কার্যক্রম চলছে, এখানে বিশেষ গোষ্ঠীর আধিপত্য বিস্তারের চেষ্টা। এমন খবরও আসছে যে বিশিষ্ট কেউ একটা তালিকা নিয়ে যাচ্ছেন, উপদেষ্টাকে বলছেন যে অমুক লোককে অমুক জায়গায় বসাতে হবে। এগুলো যদি আপনারা করেন তাহলে তো আপনারা 2 মাস এখন পর্যন্ত যায় নাই। আপনারা এই যে যারা শহীদ, যাদের কত স্থান থেকে এখনও রক্ত ঝরছে, যাদের হৃদয় থেকে এখনও রক্ত ঝরছে, যাদের অভিজ্ঞতা শুনে আমরা এখানে বসতে পারছি না, তাদের সাথে আপনারা প্রতারণা করছেন। আপনারা বলছেন যে আমাদের বই পড়ে ছেলেরা বিপ্লব করেছে, কারো বই পড়ে বিপ্লব করে নাই। এই বিপ্লব বাংলাদেশের আত্মার ভেতর থেকে জেগে উঠেছে এবং এই বিপ্লবের সুফলকে, এই বিপ্লবের কৃতিত্বকে এবং এই বিপ্লবের সমস্ত অর্জনকে কোনো